আস্তে আস্তে নিচে নামলাম। দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল, খবরদার আর এক পাও সামনে দিবে না, আজকে কোথাও যেতে পারবে না। প্লিজ আম্মু, আজকের মতো যেতে দাও, আর কোনোদিন রাতে ঘর থেকে বের হব না। তুমি না আমার বেস্ট আম্মু। আচ্ছা, মনে থাকে যেন এটাই লাস্ট। ওকে, আই লাভ ইউ মাম্মি। এখন তো আই লাভ ইউ, যেতে না দিলে খারাপ আম্মু। ইস, এত বকবক করো না বলেই এক দৌড় দিলাম। আসলে রাতের অভিযানগুলো অনেক রোমাঞ্চকর, তাই বেশিরভাগ অভিযান রাতেই দিই। সোজা আড্ডার জায়গায় উঠলাম। গিয়ে দেখি হারামিগুলা কিকোর অটোমোবাইলের ওপর বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সবগুলো উঠে গেল। তারপর চুরি করার প্রয়োজনীয় জিনিস নিয়ে অটোমোবাইল কিকোর ভেতর উঠে গেলাম। আমরা উঠতেই, বন্ধুরা, আজ কিসের মিশনে যেতে হবে? একটা চুরি করব। তোমরা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। এই কথা শুনে বললাম, এই সাব্বির, কিকোর কথা বলার অটোমোবাইল প্রোগ্রাম অফ কর, না হলে জ্ঞান দেওয়া শুরু করবে। বেটা থাকুক। আরে মামা আস্তে, কুল কুল, বন্ধ করছি। বন্ধ না করলে কিকো একটার পর একটা কথা বলবেই। এইভাবে চলে আসলাম প্রিন্সিপালের বাড়ির কাছে। গাড়ি কিকো অটোমোবাইল অনেকটা আগে পার্ক করে আসলাম, না হলে ঝামেলা হবে। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের সামনে দারোয়ান রাখা, তাই দেয়াল টপকে ভেতরে যাওয়া লাগবে। দেয়ালটা বেশি উঁচু নয়, তাই সবাই সহজেই টপকে গেলাম। আমি নারিকেল গাছে চড়তে পারি, তাই নিজেই উঠলাম। কোমরে একটা রশি গুজে নেই, পকেটে ছুরি নেই, যাতে ডাবের ছড়া কাটতে পারি। কয়েক মিনিটের ভেতর লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেলাম। ছড়ার মাঝে রশি লাগিয়ে দে। এভাবে 3-4টা ছড়া নিচে ফালানোর পর একটা ডাব এসে ইয়াসিনের পায়ে লাগে। ইয়াসিন ও মাগু বলে চিৎকার করে ওঠে। তখন কে যেন ব্যালকনি থেকে মেলি কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? শব্দ শুনে আমার অবস্থা যায় যায়। খাই সেরে হালার উপর ইয়াসিন না মনে হয় মামলা খাওয়াবে। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তারপর সবাই মিলে এক দৌড় দিলাম। দেয়াল পেরিয়ে রাস্তায় এসে নামে। রাস্তায় নামতেই সামনে যাকে দেখলাম, ভয়ে কলিজা কাঁপছে। আমাদের প্রিন্সিপাল। আমাদের দেখে উনি তো অবাক। কিরে, রাতের বেলা তোরা এখানে কি করছিস? দেখ তো, মনে হয় দৌড়ানির কারণে হাঁপাচ্ছিস। মাথায় কিছু কাজ করছে না, এখন কি বলবো এইসব ভাবার মাঝে সাব্বির বলল, আসলে স্যার, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে যায়, তাই এদিক দিয়ে এসেছি আর কি। ও আচ্ছা, সারাদিন কি ঘুরলেই হবে নাকি? পড়াশোনাও তো করা দরকার। এখন থেকে মন দিয়ে পড়। কয়েক মাস পরে সেমিস্টার ফাইনাল শুরু হবে, তাই এত রাতে পর্যন্ত আড্ডাবাজি করবি না। ওকে স্যার, আসি তাহলে। তারপর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আমরা আসতেই ম্যাডাম ওনার চাচুকে মানে প্রিন্সিপালকে বলল, চাচ্চু, নারকেল গাছের তলায় মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম। দেখো গিয়ে কোনো চোট্টোর আবার আসেনি তো? স্যার তখন কি যেন মনে করে গাছের তলায় যায়। গিয়ে তো অবাক, ডাবের বাঁধা পড়া, সাথে রশি লাগানো। স্যারের বুঝতে বাকি নেই কারা করছে। মনে মনে বলে, এই জন্যই ফাজিলগুলোরে এখানে দেখলাম। তোরা খাবি রাতের বেলায় কেন? আমাকে বললেই তো দিই। হারামজাদারা। এইদিকে সবাই যার যার বাড়ি চলে আসে। রাতে খেয়ে দিয়ে ঘুম পাড়ে। সকালে আলিফের ফোনে ঘুম ভাঙে। বিরক্তিভাবে ফোনটা রিসিভ করি। কি রে, আজকে যাবি কলেজে? কেন, তোরা যাবে না? মাম্মা, আমার খুব ভয় করছে, রাতের আকাম যদি জেনে ফেলে। দূর, কোনো প্রমাণ আছে নাকি? আমরা এই দিক দিয়ে এসেছি দেখে কি আমরাই চোর নাকি? আচ্ছা, আসবো। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যাই। গিয়ে দেখি সব হারামি এসেছে। আমি ওদের সাথে যোগ দিলাম। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, তাই পুকুর পাড়ে যাই। আম গাছের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। নীলা, আমাদের ক্লাসমেট, ওর ওড়না গাছে পেঁচিয়ে কি যেন করছে। দেখ সাব্বির, ওটা নীলা না? সাব্বির ওদিকে তাকিয়ে বলে উঠল, আরে নীলা কি করছে? আত্মহত্যা করছে নাকি? এই চল সবাই তাড়াতাড়ি। সাব্বির কথা শুনে এক দৌড়ে নীলার কাছে গেলাম। যা ভাবছি তাই, আত্মহত্যাই করতে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নামালাম। নামিয়ে দিলাম ঠাস করে একটা চর। বুঝলাম কি কষ্টের জন্য তুই এসব করতে যাচ্ছিস। নীলা কিছুই বলছে না, শুধু ফুপিয়ে কান্না করছে। রাগে বললাম, এসব ফাইজলামির মানে কি? তখনই নীলা বলল, না, ফাজলামি না।
আমার মরলেই ভালো হবে। কিভাবে আমি সমাজে মুখ দেখাবো? এর চেয়ে মরাই ভালো। এতক্ষণে আমার নোংরা ভিডিও হয়তো সবাই দেখেছে। মানে বুঝলাম না, কি হয়েছে নীলা, সব খুলে বল প্লিজ। নীলা শুধু কান্নাই করছে। তখনই রিয়া এসে বলতে লাগে, আসলে হয়েছে কি, ওর গোসল করার ভিডিও করেছে অনার্স 3য় বর্ষের রনি। ও যদি নীলাকে ব্ল্যাকমেল করছে, ওর সাথে রুম ডেটে না গেলে নাকি ভাইরাল করে দিবে। নীলাকে বোঝালাম চল পুলিশের কাছে, কিন্তু ও মানছে না। আমি ওর সাথেই ছিলাম। কোন সময় যে এখানে চলে এসেছে, এসব কি করেছিল আমি জানি না। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তাড়াতাড়ি ইয়াসিনকে বললাম ব্যাগ থেকে আমার ল্যাপটপটা আনতে। ইয়াসিন ল্যাপটপটা আনার পর রিয়ার কাছ থেকে রনির মোবাইল নাম্বার নিলাম। তারপর রনির ফোনের অ্যাক্সেস নিয়ে নিলাম। ওর ফোন এখন আমার কন্ট্রোলে। ফোনটা হ্যাক করে আলিফ, সাব্বির, ইয়াসিনকে বললাম রনিকে ক্লাস থেকে ধরে মাঠে আনতে। আমি আসছি, ওকে আজকেই শাস্তা করব। তারপর নীলাকে দিয়ে নিজের হাতে ওই ভিডিওটা ডিলিট করালাম। ভিডিওটা ডিলিট করে নীলা কান্না থামায়। কিছু না বলে জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে তুই না থাকলে কিভাবে আমি মানুষের সামনে মুখ দেখাতাম? মরা ছাড়া উপায় ছিল না। খবরদার মরার নাম কখনো মুখে আনবি না, এই শালাকে কলেজ ছাড়া করব। তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। দূর, আমার বোন থাকলে ঠিকই করতাম। আচ্ছা বাই, পরে দেখা হবে বলেই মাঠে আসলাম। এসে দেখি ওরা তিনজন মিলে রনিকে কুত্তা পিটুনি দিচ্ছে। আমিও দিলাম কয়েকটা। শালার কত বড় সাহস আমাদের কলেজে এসে এসব করে। সব পোলাপাইন আমাদের দিকে তাকিয়ে আছে। সিনিয়র একটাকে মারছি, মারতে মারতে ওকে আধমরা করে ফেলি। তখনই কে যেন আমাকে পেছন থেকে ঠাস ঠাস করে চর মারে। তাকিয়ে দেখি ম্যাডাম কিছু না বলতে দিয়েই বলল, কলেজে কি গুন্ডি করতে আসিস? আরে ম্যাডাম আসলে আমাকে না বলতে দিয়ে বলতে লাগে, কি বলবি তুই? হুম, যেভাবে মন চায় তাদের সেভাবেই চলবি। সিনিয়রদের মারবি, কিছুদিন পর মনে হয় শিক্ষকদেরও মারবি। ঘর থেকে মনে হয় একটারও মা বাবা শিক্ষা দেয়নি। তোদের মতো মনে হয় তোদের মা বাবা, না হলে কলেজে এসে এভাবে গুন্ডি করতি না। ম্যাডামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। মা বাবাকে গালি দেওয়াটা কলেজায় গিয়ে আঘাত লাগলো। কোনোদিন মা বাবা এসব করতে বলেনি, সহ্য করতে পারলাম না। সব স্টুডেন্টগুলা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। সোজা সেখান থেকে চলে আসি। আমার পেছন দিয়ে ওরা তিনজনেও চলে আসলো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম আমরা। মনটা খারাপ লাগছে। ম্যাডাম আসল ঘটনা না জেনেই মা বাবাকে নিয়ে যা তা বলছে। কেউ কোনো কথা বলছি না। সোজা সাব্বিরের বাড়িতে চলে আসি। আমরা আসতেই নীলা আর রিয়া ম্যাডামের কাছে যাই। তারপর সব খুলে বলে। ম্যাডাম সব শুনে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে, কোনো কথা বলছে না, মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম? না জেনে উল্টোপাল্টা সব দিলাম বলে নিজের কাছেই খারাপ লাগছে। না, ওদের কাছে মাপ চেয়ে নিব। দূর, কলেজ থেকে চলে গেছে, না বিকালে গিয়ে যেভাবেই হোক মাপ চেয়ে নিব। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসি নদীর কাছে। মন খারাপ থাকলে সবাই এখানেই আসি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি। দরজার কাছে আসতেই আম্মু বলল, কি রে, আজকে তাড়াতাড়ি চলে আসলি কেন? ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না, বলেই রুমে চলে আসি। না হলে একটার পর একটা কথা বলবেই। আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করার পর বলল, জাকির, ড্রাগন গ্যাংয়ের কালো টাকার আস্তানা চিনে গেছি। কিভাবে? কাল বাড়ি ফেরার পথে একটা অবৈধ গাড়ি দেখি, তো মনে মনে সন্দেহ হয়। তাই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। রেমা ক্যালেঙ্গার ওদের গোপন আস্তানা। এই মাত্র পিসিতে এসে দেখলাম। কি কস মামা, সত্যি? সবাইকে খবরটা দিয়ে ফেলি। কি ভাবছেন? কিসের আস্তানা, কিসের ড্রাগন কিং? আসলে আমরা হ্যাকিং এর একটা যন্ত্র বানাতে চেয়েছিলাম। ওটা বানাতে একটা ডিভাইস লাগবে, চায়না থেকে আনতে হবে। দাম প্রায় 3000 মিলিয়ন বা 300 কোটির মতো টাকা দরকার। এত টাকা পরিবার থেকে কখনো পাবো না, তাই ড্রাগন গ্যাংকে টার্গেট করছে। বাংলাদেশে যত চোরাচালান, অবৈধ ব্যবসা, কালো টাকা সব ওদের আস্তানায়, যা চট্টগ্রামের রেমা কালেঙ্গায় অবস্থিত। আমরা ওদের লুট করার প্ল্যান করে যন্ত্রটা কেনার প্ল্যান করেছি। এদের টাকা গায়েব হলে কখনো প্রকাশ করবে না, কেননা প্রকাশ করলে উল্টো তারাই মারা খাবে। মিশনটা মোটেও সহজ নয়, বিপজ্জনকও বটে, প্রাণহানিও হতে পারে। যাই হোক, রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না। রেমা কালিঙ্গা যাওয়ার জন্য আমাদের একমাত্র সঙ্গী হলো কিকো অটোমোবাইল। জানেনই তো,
এআই মেশিন দিয়ে তৈরি, সাধারণ গাড়ির চেয়ে আলাদা। যাই হোক, ঘর থেকে পারমিশন নিতে হবে। কিভাবে পারমিশন নিব বুদ্ধি আসছে না। হঠাৎ মনে হলো আমরা ট্যুর দিতে পারি। নিশ্চয়ই ঘোরার কথা বললে কিছু বলবে না। সবাইকে ফোনে জানিয়ে দিলাম এই বুদ্ধিটা কাজে লাগাতে, কারণ বাংলাদেশে ঘোরার জায়গাগুলোর মধ্যে চট্টগ্রাম একটি। তাই এখানে গেলে ঘোরাও হলো, মিশনও হলো। আজ রাতেই রওনা দিব। ঘর থেকে 3 দিনের জন্য পারমিশন নিলাম। তৃষাকে মানাতে অনেক কষ্ট হলো। আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। 3 দিনের ব্যাপার, তাই একটু মন খারাপ করে। অবশেষে রাজি করাতে পারলাম। সব জিনিসপত্র গোছাতে লাগে, যা যা দরকার। সন্ধ্যাবেলা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসি। এসে দেখি হারামিগুলা আগেই চলে এসেছে। আন্ডারগ্রাউন্ড রুমে দেখি কিকো ভাই সাব্বিরের আলিফ যেন কি কাজ করছে। কিরে কিকোর অটোমোবাইল কোনো প্রোগ্রাম চেঞ্জ করিস নাকি? বেটা, আমরা যাবো কোথায়? কেন? তাহলে জঙ্গলের নেট পাবো কি করে? যদি ক্যামেরা থাকে তাহলে তো আগে হ্যাক করতে হবে, তার জন্য দরকার নেটওয়ার্ক। জঙ্গলে তোর কি মনে হয় নেটওয়ার্ক পাবো? তাই কি করে সাথে স্যাটেলাইটের সংযোগ দিচ্ছি। ইস, এটা তো ভেবে দেখিনি। তুই ভাবলে কিভাবে? মাথায় তো এখন সিনিয়র ম্যাডামের চিন্তা। ধুর, রাখ তোর ফালতু কথা। ড্রোনগুলা কই? চল দেখি ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়া দরকার, না হলে পরে সমস্যা দিলে ঝামেলা হবে। তারপর ড্রোনগুলা দেখলাম, না ঠিকঠাকই আছে। কয়েক ঘন্টার ভেতর সব রেডি করলাম। রেডি করে যাত্রা শুরু করি। ঢাকা টু রেমাকালিঙ্গা, মিশন হাইজেক দ্য ড্রাগন গ্যাং। পাঠকরা, আপনারাও কিন্তু শীতে ঘোরার জন্য রেমাকালিঙ্গা বেছে নিতে পারেন। বিরাট বড় জঙ্গল, নানা জীবজন্তুর সমাহার। বিশেষ করে রোমাঞ্চবিলাসীরা এখানে রাতে ক্যাম্পিং করে। গাড়ি উঠে আলাদা একটা মজা কাজ করছে। এত বড় একটা মিশন, আমাদের জীবনের প্রথম এত বড় একটা মিশন করতে যাচ্ছে। ভাবতে অবাক লাগছে, করতে যাচ্ছি অ্যাটাকিং দ্য ড্রাগন টিম। আমারও সেই রোমাঞ্চকর লাগছে। এত বড় টিমকে নাকা চুবানি খাওয়াবো? ধুর শালার পোতাইন, আগে কমপ্লিট করে এইসব ফাইজলামি করতে করতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গেছি। আবার ভাইবেন না ঘুমিয়ে গেছি। অ্যাক্সিডেন্ট হলাম না কেন? আগেই বলছি কিকো রোবোটিক্সের মতো পুরো বাংলাদেশের হাইওয়ে চেনে। অটো ড্রাইভিং করতে পারে। যাই হোক, গাড়ি থেকে নেমে নাস্তা করে নিলাম। শহর থেকে রেমাকালিঙ্গার দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলো হবে। তাই সরাসরি অ্যাটাক জীবনেও করা সম্ভব নয়। আগে প্ল্যান করতে হবে, ওদের আস্তানাটা চিনতে হবে, অ্যালার্ট জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাই একটা রিসোর্ট বুকিং করি। রেমাকালিঙ্গার সাথেই ছোট্ট রিসোর্ট, আদিবাসীদের ছোট্ট ঘরের মতো। কিকুকে রিসোর্টটার পাশেই পার্ক করলাম। তারপর সব জিনিস রেডি করে রাখলাম। তার আগে রেমাকালিঙ্গায় একটু ঘুরে আসি। কিকুকে নিয়ে রওনা দিলাম জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা, তবে কিকুর চলতে সমস্যা হয় নাই। আমাদের মতো আরো অনেক পর্যটক, তারাও ঘুরতে আসছে। আমরা তো এসেছি মিশনে। যত জঙ্গলের ভিতর যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। সূর্যের আলো গাছের পাতা ভেদ করতে পারছে না। বৃষ্টিপাত হলেও বৃষ্টির পানি নিচে পড়ে না। ওমা, আশেপাশে তাকিয়ে দেখি মানুষ নেই। হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পাই, বিপজ্জনক লেখা, জনসাধারণের প্রবেশ নিষেধ। তাই গাড়ি থামিয়ে দিই। তখনই 2 জন বিজিবি আসে। আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখান পর্যন্ত আসতে পারবা? এই সীমানার ভিতরে যাওয়া নিষেধ। এখান পর্যন্ত পর্যটন সীমানা, এরপর থেকে বিপদ সীমা, সরকার থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরাও কথা বাড়ালাম না, সোজা চলে আসি। কিছুক্ষণ ঘুরে রিসোর্টে চলে আসলাম। খেয়ে দিয়ে সবাই প্ল্যান করতে থাকি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোন ক্যামেরাগুলো জঙ্গলের উপর দিয়ে চালায়, তাহলে নিশ্চয়ই ওদের আস্তানা পেয়ে যাব। ড্রোন তো পরে চালাবো, ড্রোন ছাড়াই ওদের আস্তানা পেয়ে যাব। কেমনে মামা? পরে বলছি, আগে ল্যাপটপটা নিয়ে বাংলাদেশ পিজিবি সরকারি ওয়েবসাইটে ঢুকতো। আমার কথা মতো ও তাই করলো। এখন 6,91,213 আর 1,58,616 2টা নাম্বার সার্চ করতো। তারপর আলিফ 2টা নাম্বার দিল, বাট নো রেজাল্ট দেখাচ্ছে। কিরে, নো রিজাল্ট দেখাচ্ছে কেন? মনে আছে জঙ্গলে 2টা বিজিবির সাথে দেখা করছিলাম? তা এদের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক তো আছে। এই নাম্বার 2টা ওই বিজিবি 2টার। বাট ওদের হলে তো এখানে নো রেজাল্ট দেখাতো না, কারণ বাংলাদেশের সব বিজিবিদের লিস্ট থাকবে ওই ওয়েবসাইটে। তার মানে কি বুঝলি? মানে সোজা, এরা ফেক বিজিবি।
এক্স্যাক্টলি মামা, ওটা মিথ্যা। ওরা নিশ্চয়ই অন্য কোনো ধান্দা মারছে। ধর বেটা, আর বোঝানো লাগবে না। আমার মনে হয় ড্রাগন গ্যাং এর কোনো সদস্য হবে। লোকদেরকে বোকা বুঝিয়েই এভাবে ফ্যাক বিজিবি সেজে নিজেদের লোকদেরকে বোকা বানানোর জন্য এভাবে ফ্যাক বিজিবি সেজে নিজেদের আস্থানার কাজ চালাচ্ছে। তাহলে জাকির, এটাই বোঝাতে চাইছস পুরো জঙ্গল আমাদের খুঁজতে হবে না, এই এলার সীমানায় গেলেই ওদের ডেরা পেয়ে যাবো। মামা ঝাক্কাস হয়েছে। বাহ জাকির, কিভাবে? মানে ওদের নাম্বার কখন নিলি? ধুর বেটা, ভুলে গেছিস? আমাদের টিমের একটা সংজ্ঞা, যাহাই সন্দেহজনক তাহাই করে লও। হ্যাকিং এর পাশাপাশি গোয়েন্দাও হয়ে যাবি। ধুর, আগে প্ল্যান করি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোনটা ওই জায়গায় একবার পাঠা, তারপর সব জেনে একটা ম্যাপ বানিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য অ্যাটাক করা সহজ হবে। দারুণ আইডিয়া। তারপর 2টা ড্রোন ছাড়ি, সাইলেন্সার লাগিয়ে, না হলে শব্দ পেয়ে বুঝে যাবে। একটা দিয়ে রাস্তাগুলা, আরেকটা দিয়ে বিপদ সংকেতগুলা খুঁজে বের করি। অবশেষে ওদের ডেরাটা ড্রোনের মাধ্যমে পেয়ে গেলাম। দেখি মনে হয় কয়েক শত বছরের পুরনো। সে যাই হোক, ড্রোনগুলোকে সাব্বির আর আলিফ কন্ট্রোল করছে, ইয়াসিন আর আমি ভিডিও করছি। আরও একটা কাজ করে দিয়েছিলাম, একটা ড্রোন ক্যামেরার সাথে ফ্লাইং মশা ছিল। এটাও একটা ক্যামেরা, দেখতে মাছির মতো। সিসি ক্যামেরা দিয়েও এটাকে বোঝা যাবে না। এগুলাকে ড্রোন থেকে আলাদা করে দিলাম। মাছির মতো চারদিক ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি একটা কালো গাড়ি এসে ডেরার সামনে থামে। একজন কালো মুখোশ পরা লোক একটা ব্রিফকেস নিয়ে বের হলো। দেখি টাকার ব্যাগের মতোই একটা ফ্লাইং মশা ওর পেছনে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি একটা দরজার কাছে আসে, লক করা, পাসওয়ার্ড দিতেই খুলে গেল। এভাবে প্রায় 3টা দরজা পেরিয়ে বড় একটা লকারের কাছে আসলো। D1 R2 A3 5N কোডটা দিতেই লকার খুলে যায়। লকারটা খুলতেই অবাক, টাকার দিয়ে আস্তর বিছানো, মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। তারপর লোকটা টাকাগুলো দিয়ে বেরিয়ে আসে, তারপর গাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। আমরাও ড্রোনগুলোকে আমাদের কাছে নিয়ে আসে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঘরে বসে ওদের লকারের পাসওয়ার্ড খেয়ে দিলাম। তখন আমি বললাম, তোরা একটা জিনিস দেখছিস? ওই শালা কিন্তু এখানে থাকে না, টাকা নিয়ে শুধু এখানে রেখে চলে যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। কিভাবে? আমরা কিন্তু ওর লোক হিসেবে যেতে পারি, তাহলে মারামারি বা ফাইট করতে হবে না। কারণ যা সিকিউরিটি দেখলাম, এদের সাথে কিভাবে পেরে উঠবো? তাও ঠিক, কিন্তু কেমনে? আরে বেটা, আমরা তো লোকারের পাসওয়ার্ড জেনে গেছি। যদি পাসওয়ার্ডগুলো এখানে পাহারা দেয়া লোকদের দেখায়, তারা ভাববে আমরা তাদেরই লোক, কারণ এই পাসওয়ার্ড একমাত্র মালিকরাই জানবে। ওরা তো বুঝবে না আমরা হ্যাক করছি, তাই ভাববে আমরা মালিক। আমাদের মুখ দেখে যদি চিনে ফেলে? আরে বেটা, আমরা মুখোশ পরে যাব, তাহলে চিনতে পারবে না। ওকে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তাহলে এটাই করব। চল একটা পার্টি দেই। তারপর আর কি, উড়াধুরা লুঙ্গি ডান্স। প্রথম মিশনেই সফল হতে যাচ্ছে। এইভাবে সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করে। আমরাও সব জিনিস নিয়ে কিকুর ভেতর রাখি। আস্তে আস্তে কিকুকে চালু করে রিসোর্ট থেকে চলে আসি। লুকিয়ে আসছি, যদি রিসোর্টের মালিক দেখে ফেলে তাহলে ঝামেলা করবে। কিছুক্ষণের মধ্যে সেই সীমানায় এসে পড়ি। গাড়ির শব্দ পেতেই দেখি 4-5টা বিজিবির পোশাক পরা লোক এসে সামনের গুলি তাক করে। একটা সুইচে চাপ দিই, কয়েক সেকেন্ডে সাদা ধোঁয়ায় ভরে যায় আশপাশ। সবগুলো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। 8 ঘন্টার ভেতর জ্ঞান ফিরবে না। ম্যাপ অনুযায়ী বিপদ সংকেতগুলো সাবধানতার সাথেই পার হচ্ছি। সব বাধা পেরিয়ে ডেরাটির সামনে এসে থামি। গাড়ি থেকে নামতেই 10-12টা লোক গুলি নিয়ে সামনে এসে দাঁড়ায়। ওদের বসের ছবি দেখায় আর বলে, পাসওয়ার্ড আমাদের জানা, আমরা ওদেরই লোক। ওরা কিছুক্ষণ ভেবে ঘরে ঢুকতে দিল, কেননা পাসওয়ার্ড জানলে বসের লোকে, তাও যদি অন্য লোক হয় তাহলে পাসওয়ার্ড কখনোই জানবে না। আর পাসওয়ার্ড ভুল দিলে সাইরেন বেজে উঠবে। একজন এসে আমাদের নিয়ে যেতে থাকলো। প্রথম দরজার সামনে আসি। চারদিকে চেয়ে দেখি কমপক্ষে কয়েক শত লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। পাসওয়ার্ড দিলাম, দরজা খুলে গেল। এভাবে সব দরজায় পাসওয়ার্ড দিয়ে লকারের সামনে আসি। লকারের সিকিউরিটিগুলো আরও স্ট্রং। জীবনেও ওদের সাথে ফাইটিং করে পারতাম না। বুদ্ধিটা করে লাভই হয়েছে। তারপর লকারের পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায় লকারে। 500 কোটির মতো টাকা নেই। বড় একটা ব্রিফকেস হয়েছে। গার্ডগুলো শুধু আমাদের দিকেই চেয়ে আছে।
কিছু বলার নাই। তারা হয়তো ভাবছে আমরাই মালিক। কিকুর কাছে এসে পড়ি।